তোমাদের আজকের যে টপিক আলোচনা করব সেটা অনার্স পিজি সিলেবাসে তোমাদের এটা আছে। ঠিক আছে, তো এখান থেকে অনেক সময় সেরকম কোশ্চেন আসে না, যদিও তো যদি আসে বাই চান্স বলা যায় না তো। যেটা তোমার আছে ভূমিরূপ বিবর্তন যেটা, হুম, এটা ইভলিউশন অফ ল্যান্ড ফর্ম বলা হয়। তার মানে বিভিন্ন যে গঠনযুক্ত যে ভূমিরূপ গুলো আছে, যেমন সমান্তরাল, একনত, ফোল্ডেড, ঠিক আছে, এই ধরনের যে ভূমিরূপগুলো আছে সেই ভূমিরূপের বিবর্তনে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বা যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে, আমরা সেগুলোই দেখবো। ঠিক আছে, এর বাইরে আমরা কিছু যাবো না। আর তার সাথে দেখবো আমরা যে সমস্ত জলনির্গম প্রণালী গড়ে ওঠে ওটার সাথে সামঞ্জস্য রেখে ওই ভূমিরূপটার সাথে, এগুলো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের হবে ইভলিউশন অফ ল্যান্ডফর্ম। তার মানে আমাদের ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গা, বিভিন্ন ধরনের শিলার গঠনটা বিভিন্ন রকম হয়েছে। সেই গঠনটা বিভিন্ন রকম থাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন রকমের ভূমিরূপ আমরা দেখতে পাই। কোথাও ধরো শিলাস্তর হেলে আছে, কোথাও অনুভূমিক আছে, কোথাও ভাঁজ আছে, কোথাও ডোমাল স্ট্রাকচার আছে, কোথাও আবার ফল্টেড স্ট্রাকচার আছে। সেই সমস্ত জায়গাতে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আমরা ভূমিরূপ দেখতে পাই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই পড়বো যেটাকে বলা হয় ইউনিক্লাইনাল বা সমোন্নতি। ঠিক আছে, সমোন্নতি মানে হচ্ছে কি যার ঢাল হচ্ছে কি মোটামুটি একই দিকের হেলানো থাকে, সেটাকে বলা হয় ইউনিক্লাইনাল। ঠিক আছে, অনেক সময় এটাকে একনতও বলা হয়ে থাকে, নর্মালি একনতও বলা হয়ে থাকে। তাহলে এটা মানে হেডিং করে নিই, এটাকে লিখবে সমোন্নতি। সব টার্ম গুলো কিন্তু মনে রাখবে, এগুলো অনেক সময় গুড়িয়ে যায়। সমোন্নতি বা একনতও বলা হয়, একে কি বলা হচ্ছে, একনতও বলা হয়। ইংরেজি ভার্সনে বলা হয় এটাকে ইউনিক্লাইনাল। ইউনিক্লাইনাল সমোন্নতি মানে একনতি। যে সমস্ত ভূমিরূপ গুলো আমরা বলতে কি বুঝি, নর্মালি হচ্ছে কি, মনে রাখবে যে সমস্ত অঞ্চলের স্তরীভূত, এগুলো অ্যাকচুয়ালি একদিকে যখন ঢাল যুক্ত থাকে বেশিরভাগ স্তর স্তর থাকবে তো। তাহলে সেই স্তরীভূত শিলাস্তর গুলো যখন একই দিকে হেলানো থাকবে, ঠিক আছে, কিরকম একই দিকে হেলানো থাকবে, ধরো এই ধরনের হেলানো থাকবে। ঠিক আছে, এই ধরনের, এই ধরনের, এই ধরনের থাকবে, একই দিকে হেলানো থাকবে। ঠিক আছে, একই ধরনের হেলানো থাকবে, তখন সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি তোমার এক নত, মানে একদিকে হেলে থাকবে। ঠিক আছে, এই একদিকে হেলে থাকবে। ঠিক আছে, সেগুলোকে বলবে এক নত, একই দিকে হেলে থাকবে। এটা আমি দেখি যেমন এইদিকে হেলে আছে, এইদিকে, 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 এইদিকে হেলে আছে। ঠিক আছে, এইদিকে এইভাবে হেলে আছে। তাহলে সেগুলোকে বলা হচ্ছে সমনতি বা ইউনিক্লাইনাল স্ট্রাকচার। প্রথমে মনে রাখবে যে এই ধরনের, আমি মেন জিনিসগুলো আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, যে কি কি ভূমিরূপ গুলো সৃষ্টি হয় এবং তার সাথে কি ধরনের জলনির্গম প্রণালী। সমোন্নতি মানে ধরো এই কাগজটাই, ঠিক আছে, এই কাগজটারে আমি ভাঁজ করলাম, যে সাপোজ এর স্লোপটা হচ্ছে এইদিকে। ঠিক আছে, এরকম ভাবে হেলে আসে। তার মানে খানিকটা এইভাবে উঠে, খানিকটা এইভাবে উঠে, এই দিকে আস্তে আস্তে এইভাবে ঢালটা আছে এইভাবে। এটা যদি ছবিটা আমরা এইভাবে করি, এইভাবে ঢালগুলো আছে। ঠিক আছে, প্রত্যেকটা শিলাস্তরের ঢাল এইভাবে গিয়ে এইভাবে, ঠিক আছে, এইভাবে গিয়ে এইভাবে। তার মানে কি শিলাস্তরের ঢালটা একটা নির্দিষ্ট দিকে স্তরগুলো এইভাবে প্রসারিত হয়েছে। ঠিক আছে, প্রসারিত হয়েছে। এটাকেই বলা হয় সমনতি বা একনতি গঠনযুক্ত যে হচ্ছে গিয়ে তোমার বা গঠন আছে, সেই গঠন। এখন এই ধরনের যে ভূমিরূপ গুলো আছে, সেই ভূমিরূপ গুলোর প্রথমেই নর্মালি যে তোমার ইয়েটা গড়ে উঠবে, জলনির্গম প্রণালী যেটা গড়ে উঠবে সেটা হচ্ছে জাফরি রূপ। জলনির্গম প্রণালী যেটা গড়ে উঠবে, শুধু মনে রাখো এগুলো অনার্স ফিজিক্স তো, শুধুমাত্র পড়লে এগুলোই পড়বে। জলনির্গম প্রণালী কি জাফরি রূপে, কি ধরনের রূপে, জাফরি রূপে, জাফরি রূপী জলনির্গম প্রণালী গড়ে উঠবে। এগুলো নোট করে রাখবে। ঠিক আছে, জাফরি রূপী, এটা এক নাম্বার বৈশিষ্ট্য। আমি শুধু বৈশিষ্ট্যগুলো রান্না করছি, এগুলো ডিটেলস আমি আর যাচ্ছি না। ঠিক আছে, কি কি বৈশিষ্ট্য দেখা যেতে পারে, যে সমস্ত ভূমিরূপ গুলোকে সোজা নদী তার বিভিন্ন ক্ষয়কার্যের মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে গড়ে তুলবে, সেই ভূমিরূপ গুলির মধ্যে কয়েকটি ভূমিরূপ আমি এখানে আলোচনা করছি, দেখো। ঠিক আছে, প্রথমেই থাকবে হচ্ছে ভৃগু ঢাল। ঠিক আছে, কি থাকবে,
ভৃগু ঢাল। তার মানে হচ্ছে কি নদীগুলো ক্ষয়কার্যের ফলে ভৃগুর যে ঢাল সৃষ্টি হয় সেটাকে ভৃগু ঢাল বলে। যে ঢাল কি হবে? খাড়া হবে অত্যন্ত। কি হবে? খাড়া হবে। খাড়া হবে তার সাথে কি হবে? এবং এখানে নিম্নমুখী একটা ক্ষয়ের প্রবণতা থাকবে নদীগুলোর। নিম্নমুখী ক্ষয়ের প্রবণতা থাকবে। নিম্নমুখী ক্ষয়ের প্রবণতা থাকবে। ক্ষয়ের প্রবণতা থাকবে। ভৃগু ঢাল তার একটা গেল। ২ নাম্বার আমরা কি পাবো? এটা ১ নাম্বার পেলাম। ২ নাম্বার মেইন ভূমিরূপ পাবো আমরা কুয়েস্তা। দেখো এটা সবাই এটার থেকেও কিন্তু কোয়েশ্চেন আসবে কুয়েস্তা। কুয়েস্তা মানে হচ্ছে গিয়ে যে সমস্ত ভূমিরূপের একদিকের ঢাল দেখো এটাতেই হবে। এদিকের ঢালটা আস্তে, আস্তে মৃদু হয়েছে, এদিকের ঢালটা খাড়া আছে। তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন নদী আরো ক্ষয়কার্য করবে তখন এদিকের ঢালটা আরো খাড়া হতে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যেদিকের একদিকের ঢাল খাড়াই থাকবে আর একদিকের ঢাল হচ্ছে গিয়ে তোমার মৃদু থাকবে বা কম থাকবে। ঠিক আছে? তার মানে একদিকের ঢাল যদি ৪৫ ডিগ্রির যদি বেশি হয় কত? এটাও কিন্তু মনে রাখবে ৪৫ ডিগ্রির বেশি হতে হবে। কম হলে কিন্তু হবে না কুয়েস্তা। ৪৫ ডিগ্রির বেশি হতে হবে তখন কিন্তু কুয়াশা ফরমেশন হয়। কুয়াশা কিরকম হয়? এরকম থাকবে। এরকম থাকবে দিয়ে আস্তে, 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 আস্তে এইভাবে আস্তে, আস্তে নেমে যাবে। এটাকে বলা হয় কুয়াশা। এদিকে ঢালটা আরো বেশি হবে, আরো বেশি স্টিপ হবে। প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি। এটাকে তখন বলবে কুয়েস্তা। ঠিক আছে? এটাকে কি বলা হচ্ছে? কুয়েস্তা। ঠিক আছে? তাহলে কুয়েস্তা বলবে যে একদিকে অপ্রতিসম ঢাল থাকবে আর একদিকে থাকবে মানে প্রতিসম ঢাল বা সমান ঢাল থাকবে। ৩ নাম্বার কি থাকবে? হগব্যাক। হগব্যাক হচ্ছে এক ধরনের ভূমিরূপ, ঠিক আছে? যে যার ২ দিকের ঢাল খাড়া থাকবে এবং একদিকে সরি ২ দিকের ঢাল এভাবে খাড়া থাকবে এবং আস্তে, আস্তে মাঝখানটা আবার সমান থাকবে, আবার নিচের দিকটা এভাবে নেমে যাবে। এটাকে হগব্যাক। হগব্যাক মানে যে শূকর, যে প্রাণীটি হয় তার পিঠটা এরকম যেমন সমান্তরাল থাকে, সেরকম ভাবে তোমার হগব্যাকের নামকরণটা করা হয়েছে। ঠিক আছে? হগব্যাকের নামকরণ করা হয়েছে। এখন হগব্যাকের মোটামুটি যেটা স্লোপ থাকে যে মাঝারি নতিযুক্ত এর ঢাল কিন্তু খুব একটা বেশি হয় না মনে রাখবে। খাড়া হলেও এর ঢাল হচ্ছে গিয়ে তোমার ২০ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি সেটাও কিন্তু অনেক। ঠিক আছে? ২০ থেকে ৪৫ ডিগ্রি। ২ দিকের ঢাল কিন্তু ২০ থেকে ৪৫ ডিগ্রি থাকবে। যে কোণ সেটাও ৪৫ ডিগ্রি থাকবে। ২০ মানে ৪৫ হচ্ছে ম্যাক্সিমাম ৪৫ এর মধ্যেই থাকবে এবং তোমার হচ্ছে গিয়ে যে মাঝখানের যে ভূমিটা থাকবে সেটা প্রায় সমান্তরাল থাকবে। এটাকে বলা হচ্ছে হগব্যাক। পরবর্তী ক্ষেত্রে তোমার যখন এই সমনত বা একনত বা ইউনিক্লাইনাল যে স্ট্রাকচারটা যে সেই স্ট্রাকচারটাতে যখন আস্তে, 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 আস্তে ক্ষয়প্রাপ্ত হবে তখন এই যে হগব্যাক গুলো সেই হগব্যাক গুলো প্রাথমিক পর্যায়ে মেশাতে পরিণত হবে। মেশা মানে জানি আমরা টেবিলের মতো ভূমিরূপকে মেশা বলে। ঠিক আছে? টেবিলের মতো ভূমিরূপকে আমরা কি বলি? মেশা বলছি। তাহলে মেশাতে পরিণত হবে। কিরকম হবে মেশা? ঠিক এইরকম পরিণত হবে যে মেশা ভূমিরূপগুলো এই ধরনের ভূমিরূপগুলোকে মেশা আমরা বলি। মেশা বলে। ঠিক আছে? টেবিলের মতো চারিদিকটা সমান্তরাল থাকবে। মাঝটা কিরকম? সমান্তরাল থাকবে। এই ধরনের মেশার সৃষ্টি হবে, এই ধরনের মেশার সৃষ্টি হবে। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা মেশা বলছি। টেবিলের মতো যে ভূমিরূপটা তাকে আমরা মেশা বলছি। ৫ নাম্বারে বাটে। এই বাটে হচ্ছে কি মেশাগুলো যখন পরবর্তী ক্ষেত্রে আরো ক্ষয়প্রাপ্ত হয়, কি হচ্ছে? পরবর্তী ক্ষেত্রে যদি আরো ক্ষয়প্রাপ্ত হয় বা যদি এই মেশাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে মেইন যে ল্যান্ডের থেকে ক্ষয়ের ফলে বা ছোট, ছোট সাইজের হয়ে যায় তখন তাকে আমরা বলছি কি বলি? তখন তাকে আমরা বাটে বলছি। তাহলে মেশাগুলো যখন ছোট হয়ে যায় তখন আমরা তাকে বলছি বাটে। ঠিক আছে? তাহলে মেশা, বাটে বা অনেকে এটাকে বিউট বলা হয়। বিউট বলে থাকেন। আবার এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে শিলা উদ্ভিদ সমভূমি বাংলাতে বলা হয়। ইংরেজিতে বলা হয় বেল্টেড। ইংরেজিতেই পড়বে এটা। বেল্টেড, আউটক্রপ টোপোগ্রাফি। এটা আবার কি জিনিস? বা প্লেন বলা হয় বা টপোগ্রাফিও অনেক সময় বলা হয়। অনেক সময় টপোগ্রাফিও বলা হয়। টপোগ্রাফি মানে ভূমিরূপটাকে টপোগ্রাফি বলা হয় যে সমস্ত দেখা যাচ্ছে। এবং হচ্ছে গিয়ে তোমার এটাকে ব্লেন্ডেড আউটক্রপ সমভূমিও প্লেনও বলা হয়। কি বলা হয়? প্লেন বলা হয়। এটা কি? যখন ক্ষয়চক্রটা প্রায় শেষ হয়ে আসবে, এই যে এগুলো যখন আরো ছোট, ছোট হয়ে যাবে, এগুলো যেগুলো কঠিন শিলাগুলো থাকবে অ্যাকচুয়ালি মেশাবাটে কি যেগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, সেই অংশগুলোকে আমরা মেশা বলছি এবং পরবর্তীকালে মেশা আরো ছোট হয়, বাটেতে পরিণত হয়। এই বাটেগুলো যখন আরো ছোট, ছোট
হয় এবং কিছু কঠিন শিলা লাস্টে গিয়ে কিছু কঠিন শিলা একটা বলয় আকারে পুরোপুরি অবস্থান করে এইভাবে একটা বলয় আকারে চারিদিকে অবস্থান করে একটা সিকোয়েন্সে যখন এইভাবে অবস্থান করে, ঠিক আছে? একটা বলয় আকারে এইভাবে অবস্থান করে তখন তখন সেটাকে বলছে বেল্টেড আউটক্রপ টপোগ্রাফি। এবং সমভূমিটাকে কি বলছে? সমভূমিটাকে বলছে বেল্টেড আউটক্রপ প্লেন বলছে। এগুলোকে আমরা আহ আমাদের ভাষায় মানে হচ্ছে কি মোনাডনক, অনেক সময় মোনাডনক বলে থাকি। মোনাডনক মানে টিলা। এটা টার্মটা শুনেছো? মোনোটনিক টার্মটা তোমরা নিশ্চয়ই শুনেছো। মানে কিছু সমপ্রায় ভূমিতে কিছু ক্ষয় প্রাপ্ত হয় না এরকম কিছু উঁচু টিলা বা শক্ত কঠিন তোমার হচ্ছে গিয়ে টিবি যেগুলো হচ্ছে গিয়ে এইভাবে উঁচু আকারে দাঁড়িয়ে থাকে, সেগুলোকে বলা হয় মোনোডানাক। এবং এই পুরো ভূমিরূপটাকে বলা হচ্ছে গিয়ে কি বেল্টেড আউটক্রপ টোপোগ্রাফিক। এবং এই এই সময় কি হয়, অনেক সময় নদী প্রবাহিত ছোট 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 বা সমপ্রায় এবং ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এটা হয় তো নদী প্রবাহিত হয়, নদী দ্বারা কি হয় অবক্ষিপ্ত হয়ে মাঝে মাঝে তোমার হচ্ছে কি পলির সঞ্চার বা পলির ডিপোজিশন হয়, তখন এটাকে বলা হয় বেল্টেড আউটক্রপ প্লেন। কি বলা হচ্ছে? বেল্টেড আউটক্রপ প্লেন। ঠিক আছে? বেল্টেড আউটক্রপ প্লেন তখন এটাকে বলা হয়। এরপরে বললাম যে এইগুলো হচ্ছে মেন, যে ইউনিক্লাইনাল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের এইগুলো মেন। তাহলে এইগুলো কিন্তু পড়বে যে কুয়েস্তা হতে গেলে কত লাগবে, 45-এর বেশি লাগবে। হকব্যাক হতে গেলে কত লাগবে। ঠিক আছে? এরপরে দেখো আমরা চলে আসবো, যেটা আছে সেটা হচ্ছে কি তোমার এগুলো বিভিন্ন পর্যায়ে আছে। প্রথম পর্যায়ে যেরকম আমরা নদীর ক্ষয়চক্র পড়ি বা কোনো একটি অঞ্চলে পার্বত্য অঞ্চলের বিবর্তনের পর্যায়ে পড়ি প্রথম পর্যায়, বা যৌবন পর্যায়ে, পূর্ণত পর্যায়ে, ম্যাচিউর পর্যায়ে, এগুলোও কিন্তু সেই পর্যায়ে বিভিন্ন পর্যায়ে ভূমিরূপগুলো দেখা যায়। যেমন ভৃগুডাল প্রথম পর্যায়ে দেখা যায়, মেসা বাটে একবারে লাস্ট পর্যায়ে আসে, তোমার ম্যাচিউর পর্যায়ে দেখা যায়। এবং বেল্টেড আউটক্রপ যে টপোগ্রাফি আছে সেই টপোগ্রাফি বা প্লেন হচ্ছে গিয়ে একবারে তোমার শেষ পর্যায়ে, মানে যখন আমরা লাস্ট হয়ে চলে আসে পরিণত পর্যায়ে, সেই পরিণত পর্যায়ে হয়ে থাকে। এই যে টোটাল এন্টায়ার প্রসেসটাতে যেমন নদীরও হাত থাকে, সেক্ষেত্রে সেরকম মাস ওয়াস্টিং বা পুঞ্জক্ষয় বা আবহবিকারও কিন্তু তোমার আবহবিকারেরও কিন্তু তোমার হচ্ছে কি হাত থাকে। আবার এখানে মনে রাখবে এই যে সমানতি গঠনযুক্ত অঞ্চলে আরো কিছু ভূমিরূপ দেখা যেতে পারে, যেমন হচ্ছে এখানে যে প্রসেস নদীগ্রাস প্রসেস এখানে কিন্তু দেখা যায়, যেটা রিভার ক্যাপচার বলা হয়। নদীগ্রাস যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু এই যখন হচ্ছে যৌবন পর্যায়ে, সেই যৌবন পর্যায়ে কিন্তু আমরা এখানে আমাদের দেখা যেতে পারে। ঠিক আছে? তাহলে এগুলি মনে রাখবে। আর ভি আকৃতির অনেক সময় গতিপথের গিরিপথের সৃষ্টি হয়, ক্যানিয়নের সৃষ্টি হয়। ঠিক আছে? অনুগামী নদী, তারপর হচ্ছে নদী নদী বা অনুগামী নদী, ঠিক আছে? এই সমস্ত নদীগুলোর সৃষ্টি হয়। ঠিক আছে? তাহলে এটা গেল এক। আর মেশার ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে রাখবে। মেশার যে আনুভূমিক যে তোমার হচ্ছে কোণটা, মানে অনুভূমিক অনুভূমিক তলের সাথে যে কোণটা, সেটা নর্মালি কি হয় 0 ডিগ্রি হয় অনুভূমিক তল। আর মেশার যে উপরে পৃষ্ঠের তল, সেই উপরে পৃষ্ঠের তল কি হয় নর্মালি 0 ডিগ্রি হয়। তখন কিন্তু টেবিলের মতো দেখতে হয়, তার জন্য সেটাকে বলা হচ্ছে মেশা। ঠিক আছে? তাহলে এইগুলো গেল সমনতি যে গঠন আছে বা একনতি যে গঠন আছে, সেই একনতি বা ইউনিক্লাইনাল যে গঠন আছে সেই গঠনযুক্ত অঞ্চলে কি কি ভূমিরূপগুলো সব থেকে মনে রাখবে, এটা কুয়েস্তা, হকব্যাক। ঠিক আছে? এটা এরপরে আমরা চলে আসবো যে অনুভূমিক গঠনযুক্ত অঞ্চল। দেখো কি বলছে, অনুভূমিক গঠনযুক্ত অঞ্চল বা সমান্তরাল গঠনযুক্ত অঞ্চল বলা হয়। এখন বিভিন্ন পাললিক পাললিক শিলাস্তর গুলো, ঠিক আছে, অনেক সময় কি হয়, অনেক সময় এগুলো হচ্ছে কি তোমার ভূপৃষ্ঠে অনুভূমিক ভাবে অবস্থান করে। ঠিক আছে? বা অনেক সময় কি হয়, অনুভূমিক গঠন কখন সৃষ্টি হয়, যখন ধরো শিলগুলো, ঠিক আছে, শিলগুলো, শিল মানে কি অভ্যন্তরের যে ম্যাগমাটা, সেই ম্যাগমাটা যখন শিলাস্তরের মধ্যে এইভাবে এসে অবস্থান করে, ঠিক আছে, এইভাবে এসে অবস্থান করে ম্যাগমা চেম্বার থেকে বাইরে আর বেরিয়ে আসতে পারে না, তখন সেগুলোকে আমরা বলি শিল বলে। ঠিক আছে? সেই শিলাস্তরের সাথে আনুভূমিক অবস্থান করে, পরবর্তীকালে পাললিক শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় যখন বাইরে উন্মোচিত হবে, তখন এগুলো ক্ষয়প্রাপ্ত হবে। এবং কিরকম গঠনটা থাকছে এদের, সমান্তরাল গঠন থাকছে। তাহলে সমান্তরাল গঠনযুক্ত অঞ্চলেও কোথাও হার্ডনেস বেশি থাকবে, কোথাও হার্ডনেস কম থাকবে। ঠিক আছে? তখন কি ধরনের আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো, তাহলে আমরা লিখবো এখানে সমান্তরাল, পয়েন্ট পয়েন্ট করে আমরা লিখবো, বেশি আলোচনা করব না। সমান্তরাল গঠনযুক্ত অঞ্চল, এগুলো লিখে রাখবে, গঠনযুক্ত অঞ্চল। আচ্ছা, ক্লাস নোটটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে।
বা এটাকে হরিজন্টাল বলা হয়। হরাইজন্টাল স্ট্রাকচার। এখানে প্রাইমারিলি যে জলনির্গম প্রণালী গড়ে উঠবে, কি জল নির্গম যে প্রণালী সেটা কিরকম থাকবে? সেটা হচ্ছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, মনে রাখবে। তাহলে সমান্তরাল গঠনযুক্ত অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠেছে? না, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। এইবারে এখানের যে ভূমিরূপের কি কি বৈশিষ্ট্য, কি কি ভূমিরূপ দেখা যায় সেগুলো দেখো। হরাইজন্টাল এখানে যে প্রধান যে ভূমিরূপটা আছে, এই ভূমিরূপটা, যেটা প্রধান ভূমিরূপ, সেটা মনে রাখবে মেশা এবং বাটে। মেশা বাটে। মেশা বাটে আমি আগেই কথা বললাম যে মেশা এবং বাটে জিনিসটা কি, ওটা আমি আলোচনা করছি না। ঠিক আছে, মেশা এবং বাটে হলো। ২ নম্বর হচ্ছে কি তোমার যেটা মেন মনে রাখবে, সেটা হচ্ছে কি তোমার এসপ্ল্যানেড, যেটা এবার লাস্ট পর্যায়ে এসে যেটা বা গঠিত হয়, সেটা হচ্ছে এসপ্ল্যানেড। এগুলো হচ্ছে মেন আর কি, মেন ক্যারেক্টারিস্টিক। এর আগেও কিছু কিছু আছে, যেমন খাড়া ঢাল যুক্ত যে স্টেপ যুক্ত যে ভূমিরূপ, সেটাকে স্কার্প স্লোপ সেলফ টপোগ্রাফি, এটাও লিখে রাখো। কি হচ্ছে? আচ্ছা, ভূমিরূপ। এবারে আমার, আচ্ছা ভূমিরূপ গুলো এটা আমি লিখেছি। আচ্ছা, এটা করো ভূমিরূপ, দেন এটা থাক। ঠিক আছে, তাহলে ভূমিরূপ গুলো আমরা বুঝতে পারবো। তাহলে মেশাবাটে হলো, তারপরে হচ্ছে স্কার্প। এগুলো ইংরেজিতে আলোচনা করাই, মানে ইংরেজিতে টার্ম গুলো লিখাই ভালো, কারণ বাংলাতে এক ধরনের একদম অন্যরকম শুনতে লাগে। এই ধরনের যে টপোগ্রাফিটা আছে, স্কার্প স্লোপ সেলফ যে টপোগ্রাফি, সেই টপোগ্রাফিটা কি হচ্ছে বলতো? সেই টপোগ্রাফিটা নরমালি শুষ্ক অঞ্চলে, এই টপোগ্রাফিটা নরমালি শুষ্ক অঞ্চলে দেখা যায়, যেখানে উদ্ভিদের পরিমাণ কম থাকে। নদীর পার্শ্বদেশ, মানে হচ্ছে নদীর যে ২ সাইড আছে, সেই সাইডের বৃষ্টির জল মানে সহজেই পাবে, ক্ষয় সহজেই হবে। তাহলে ধৌত প্রক্রিয়া মানে ধুয়ে নিয়ে চলে যেতে পারবে, তার সাথে লিচিং প্রক্রিয়া থাকবে। এবং কি হবে? ভূমিটাকে মসৃণ করে তুলবে, ভূমিরূপটাকে মসৃণ করে তুলবে। এই মসৃণ যে ভূমিরূপটা, সেটাকে খাড়া ঢাল বা সোপান ভূপ্রকৃতি বলা হয়। মানে স্কার্পটা খুব খাড়া হবে। ঠিক আছে, সেলফ টপোগ্রাফি ঠিক কিরকম দেখতে হবে? এরকম, 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 এরকম হবে। ঠিক আছে, এই ধরনের যে ভূমিরূপটাকে, সেটাকে কি বলা হচ্ছে? এটাই কি বলা হচ্ছে? নদীর উপত্যকা, এখানে নদী গেছে, ঠিক আছে, নদীর এই সাইড আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে, এদিক থেকে নদী গেছে, তখন এই যে ঢালটা, এগুলো হচ্ছে খাড়া ঢালযুক্ত। শুষ্ক অঞ্চলে কি আমরা পড়েছিলাম? ভূমির যেখানে তোমার স্লোপ আছে, সেখানে আমরা কি পড়েছিলাম? যে শুষ্ক অঞ্চলের ঢাল খাড়া হয়। তাহলে শুষ্ক অঞ্চলে যেখানে উদ্ভিদ থাকবে না, সেই অঞ্চলে নদী উপত্যকার ২ সাইডে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তাহলে কি হবে? তাহলে অনেক সময় বৃষ্টির জল সহজেই ধৌত করে দেবে, এই সমস্ত অঞ্চলকে ধুয়ে নিয়ে চলে যাবে, এবং যে টোপোগ্রাফিটার সৃষ্টি হবে, সেই টোপোগ্রাফিটাকে বলা হবে স্কার্প স্লোপ সেলফ টোপোগ্রাফি বলা হয়। ঠিক আছে, এরকম টোপোগ্রাফি তোমার অ্যারিজোনা বা নিউ মেক্সিকোতে দেখা যায়। কোথায় আছে? নিউ অ্যারিজোনা বা নিউ মেক্সিকোতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপর আরেকটি জিনিস এখানে আরো একটি উল্লেখযোগ্য, এটা ১ নম্বর গেল, এটা ২ নম্বর বা ১ ২ যেটা করতে পারো। ঠিক আছে, ১ ২ ৩। আচ্ছা, ৩ নম্বরে লিখছি এটা আমি। ৩ নম্বরে হচ্ছে এসপ্ল্যানেড, কথাটার নাম নিশ্চয়ই শুনেছো, আমাদের ধর্মতলাকে অনেক সময় এসপ্ল্যানেডও বলা হয়, দেখবে। এখান থেকেই এসপ্ল্যানেড কিন্তু কথাটির যে নামকরণটা, সেই নামকরণটা হয়েছে এসপ্ল্যানেড। কলকাতায় আমাদের একটা জায়গা আছে না, এসপ্ল্যানেড, একই জিনিস। সেই এসপ্ল্যানেড, এই এসপ্ল্যানেড কিন্তু একই। এটা কি জিনিস? না, অনেক সময় নদীর যে ভৃগুটা, মানে নদীর যে ঢালটা থাকবে, নদীর যে ভৃগু মানে নদীর ক্ষয়ের ফলে, এগুলো দেখো অনেক সময় কি হয়, উম ধরো সুমন্ত, আমি একটা জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। এরকম সমান্তরাল গঠনযুক্ত অঞ্চল আছে, ঠিক আছে। এই অঞ্চলে ধরো, এই অঞ্চলের এই অঞ্চল বরাবর নদী প্রবাহিত, এখন বর্তমানে নদীটি কিন্তু এই অঞ্চল বরাবর প্রবাহিত হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গাতে দেখা যায় যে এই যে অবতল আকৃতির যে অঞ্চলটি আছে, সেই অবতল অঞ্চলটির স্কার্প মানে যেটা ঢাল বা নদীর যে উপত্যকা, সেই উপত্যকা এই পর্যন্ত প্রশস্ত আছে। এই পর্যন্ত কি আছে? প্রশস্ত আছে। মানে এইখান পর্যন্ত একটা মঞ্চ আমরা দেখতে পাই। কিন্তু নদীটা, ধরে নিলাম এটা কলকাতার এসপ্ল্যানেড, এটা কলকাতা ধর্মতলা।
এই জায়গাটা ধর্মতলা। ঠিক আছে? এইখানে আমাদের হুগলি নদী যাচ্ছে। এইখানে আমাদের হুগলি নদী যাচ্ছে। তাহলে এই মঞ্চটাকে কি বলে? এসপ্ল্যানেড মঞ্চ। তার মানে আমরা বলতে পারি নদীর সৃষ্ট ভৃগু বা নদী দ্বারা সৃষ্ট সৃষ্ট যে ভৃগুটা আছে সেই ভৃগুটা যখন নদীর উপত্যকার থেকে অনেকটা দূরে অবস্থান করে, ঠিক আছে? সেটাকে বলা হয় কি? যে মঞ্চটা সৃষ্টি হয় এটাকেও ইনক্লুডিং এসপ্ল্যানেড তখন আন্ডারে ফেলে। এটাকেও এসপ্ল্যানেড বলা হয়। যেহেতু এটা অনেক দূরে অবস্থান করছে। ঠিক আছে? একসময় কি হয়েছে? একসময় এই নদীটা এই অঞ্চল বরাবর প্রসারিত ছিল। কিন্তু এখন বর্তমানে তার গতিপথ চেঞ্জ করে এইখান পর্যন্ত চলে এসছে। সেটা ক্ষয়ের ফলে হোক বা অন্য কোনো কারণজনিত কারণে হোক। এই যে অবতল আকৃতি যে সমতল যেটা নিচের দিকে বসে আছে সেটাকে বলা হয় কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে এসপ্ল্যানেড। আমরা ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি যে আনুভূমিক শিলা গঠিত মালভূমি অঞ্চল বা সমভূমি অঞ্চলে যদি নদী যদি ভৃগু ভৃগু নদীর তট থেকে মানে তট থেকে বহু দূরে পশ্চাদপসরণ করে, মানে নদী অ্যাকচুয়ালি ভৃগুটা নদীর থেকে নদীর যে তট সেই তট থেকে অনেকটা দূরে ভৃগুটা চলে গেছে, এই যে ভৃগুটা বহু দূরে চলে গেছে, তখন সেটাকে বলা হচ্ছে। আচ্ছা এইখানে দেখো ছবিটা, আমি একটা বই থেকে তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে? এই যে এটা হচ্ছে এসপ্ল্যানেড, এই যে নদী এখান দিয়ে গেছে, এটা সমান্তরাল গঠন দেখতে পাচ্ছ। ঠিক আছে? এই যে এইটা অবতল আকৃতির, তার মানে এই যে নদীটার ভৃগু, এটা অ্যাকচুয়ালি নদী মঞ্চ। ঠিক আছে? এই পর্যন্ত ভৃগুটা কোথায় চলে গেছে? এই পর্যন্ত দেখো। নদীটার ভৃগু কোথায় চলে গেছে? এই পর্যন্ত। ভৃগু মানে কি? ভৃগু মানে কিছুই নয়, খাড়া ঢাল। তাহলে খাড়া ঢালটা কতদূর? অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। মানে নদীর যে উপত্যকার খাড়া ঢাল সেটা অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে। এগুলো মেবি কারণে, বৃষ্টির কারণে হোক বা ফ্লাডের কারণে হোক, এগুলো আস্তে আস্তে ক্ষয়ে চলে গেছে। তাহলে এই অঞ্চলটাকে, এটাকে বলা হচ্ছে, পুরোটাকে বলা হচ্ছে এসপ্ল্যানেড বা এক ধরনের তরঙ্গায়িত ভূমি। সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে এসপ্ল্যানেড। তাহলে এছাড়া আমরা কি কি পাবো এখানে? এসপ্ল্যানেড ছাড়াও আমরা কি দেখতে পাবো? না, এসপ্ল্যানেড ছাড়াও আমরা এখানে যে পাবো সেটা হচ্ছে কি তোমার চাচন পৃষ্ঠ। এই যে তলটাকে সে চাচন পৃষ্ঠ বলে না, আমরা আবহবিকারে পড়েছিলাম যে আবহবিকারগ্রস্ত হতে 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 অঞ্চলটা এমন একটা জায়গাতে পৌঁছাবে যেটাকে বলা হয় চাচন তল। মানে একটা পরিষ্কার যে অঞ্চল সেটাকে বলা হয় চাচন তল। তাহলে আমরা এখানে চাচন তলও পাবো। ইচ প্লেন যেটাকে বলা হয় চাচন তল, এটাকে বলা হয় চাচন তল। তাহলে এটা গেল হচ্ছে গিয়ে তোমার সমান্তরাল। ঠিক আছে? সমান্তরাল যে গঠনযুক্ত, হরিজেন্টাল যে গঠনযুক্ত অঞ্চল, সেই হরাইজেন্টাল গঠনযুক্ত অঞ্চলে আমরা কি কি বৈশিষ্ট্য আমরা পাই? এবার আমরা পাবো ভাঁজ গঠনযুক্ত অঞ্চলে কি কি বৈশিষ্ট্য পাবো এবং কি কি ভূমিরূপ গড়ে উঠে আর কি। এগুলো জাস্ট জেনে রাখো তাহলেই হবে, এগুলোর থেকেই কোশ্চেন আসবে দিলে। তাহলে ভাঁজ গঠনযুক্ত অঞ্চলে বেশি জটিল আসবে না, নেট সেটের মতো নয়। আমাদের এসএসসি বা টিচার নিয়োগের পরীক্ষাতে এরকমই আসে। ভাঁজ গঠনযুক্ত অঞ্চল যেটাকে ফোল্ড বলা হয়, এখানে ফোল্ডেড বলা হয়, এখানে ডোমাল কিন্তু নয়। ডোমাল মানে হচ্ছে গম্বুজ। ভাঁজ গঠন বা ফোল্ড স্ট্রাকচার যেগুলো আছে, ফোল্ডেড যে স্ট্রাকচার যেগুলো আছে, সেই ফোল্ডেড স্ট্রাকচারে কি আমাদের ভূমিরূপ ঘটে? প্রথমেই এখানে মনে রাখবে, দেখো এই যে ভূমিরূপগুলোতে আমরা যে দেখছি সেই ভূমিরূপের যেখানে আমরা বলতে পারবো না যে এই ধরনের জলনির্গম প্রণালী তোমার গড়ে উঠতে পারে বা এই ধরনের ভূমিরূপ আমরা পাবো আর কি। কারণ এই যে ভূমিরূপগুলো সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কালের প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো আস্তে আস্তে ক্ষয়ীভূত হয়ে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে? তাহলে আমরা কোনো একটা ভূমিরূপকে দেখে বলতে পারবো না যে ওই ভূমিরূপটাতে এই ধরনের জলনির্গম প্রণালী দেখা যেতে পারে, কারণ তার তো প্রমাণ নেই আমাদের কাছে। আমরা কি করছি? আমাদের কাছে যেটুকু আছে সেইটুকুকে আমরা গবেষণা করছি বা রিসার্চ করছি। ঠিক আছে? সেরকম আমরা যদি বলে দিই যে ভানযুক্ত অঞ্চলে এই ভূমিরূপগুলো সৃষ্টি হতে পারে, এই গঠনগুলো সৃষ্টি হতে পারে, এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠতে পারে। ঠিক আছে? সেগুলো সবই হচ্ছে গবেষণার ফল। এখন হচ্ছে কি, যেহেতু আমাদের কাছে প্রমাণ নেই কোনো, তাহলে সেইজন্য আমাদের গবেষণার ফলের উপর নির্ভর করে থেকে সেই কথাগুলো বলতে হচ্ছে। তাহলে ভাঁজ গঠনযুক্ত অঞ্চলে প্রথমেই যে জলনির্গম প্রণালী আমরা দেখব সেটা কি? সেটা মনে রাখবে, ভান যুক্ত অঞ্চলে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে কি জাফরি রূপী। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে কি রূপী? জাফরি রূপী জলনির্গম প্রণালী। মনে রাখবে এই জাফরি রূপী জলনির্গম প্রণালীতে নদী গ্রাস কিন্তু প্রচুর পরিমাণে হয়, কি রিভার ক্যাপচার কিন্তু প্রচুর পরিমাণে হয়। ঠিক আছে?
এখানে ভাঁজযুক্ত অঞ্চলে মনে রাখবে এইভাবে ভাঁজযুক্ত অঞ্চল থাকবে, এইভাবে একটি ঊর্ধ্বভঙ্গ থাকবে এবং একটি অধভঙ্গ থাকবে, তবে একটি ভাঁজ তোমার সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। একটি ঊর্ধ্বভঙ্গ, একটি তোমার হচ্ছে গিয়ে ঊর্ধ্বভঙ্গ এবং একটি অধভঙ্গ থাকবে। ঠিক আছে? এইবারে দেখো, যে সমস্ত অঞ্চলে যেহেতু ১ নম্বর হচ্ছে এই যে তোমার এই যে এটাকে কি বলছে? এটাকে ঊর্ধ্বভঙ্গ বলছে, এটাকে কি বলছে? অধভঙ্গ বলছে। এটা ঊর্ধ্বভঙ্গ, এবং এই অর্ধভঙ্গ যে আছে, অধভঙ্গ গতবার মারতে এই কোশ্চেনটা উপত্যকা বরাবর কোন ধরনের নদী প্রবাহিত হয়? অনুগামী নদী। অনুগামী নদীর ২ ভাগ আছে না? প্রাথমিকভাবে ধরো এই অঞ্চলটা উত্থান হয়েছে। উত্থান হওয়ার পর ১ম যে নদীটার সৃষ্টি হবে সেটা হচ্ছে অনুগামী নদী। এখন সেই অনুগামী নদীটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? এদিক থেকে প্রবাহিত হচ্ছে না এদিক থেকে প্রবাহিত হচ্ছে, সেটা দেখতে হবে। ঠিক আছে? তখন এইজন্য এটাকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার উম অনুগামী নদী। ঠিক আছে? অনুগামী নদী কেমন? না লম্ব। দেখো লম্ব। ঠিক আছে? লম্ব দিক থেকে লম্বালম্বি ভাবে প্রবাহিত হচ্ছে যেন লম্ব। আবার এই দিক থেকেও কিছু নদী এসে এটার সাথে মিশবে, এই দিক থেকেও কিছু এসে এটা কিছু নদী এসে মিশবে। ঠিক আছে? এগুলো ওয়ান টাইপ অফ অনুগামী নদী, কিন্তু এগুলো পরবর্তীতে সব পর্যায়ে সৃষ্টি হয়, তাই এদেরকে পরবর্তী নদী বলা হয়। বা এগুলোকে অনেক সময় বলা হয় কি, এদেরকে বলা হয় অনু তোমার হচ্ছে গিয়ে অনুপ্রস্থ। অনুপ্রস্থ মানে এই যে নদীটা ঢাল অনুযায়ী, এটা তোমার যদি ঢাল এদিকে হয় তাহলে এটা অনুপ্রস্থ ভাবে এসে মিশছে। ঠিক আছে? এটা হচ্ছে লম্ব অনুগামী নদী। ঠিক আছে? লম্ব অনুগামী নদী। আচ্ছা, আমি টার্মটা কি ভুল বললাম? লম্ব অনুগামী নদী, অথবা হচ্ছে গিয়ে তোমার যেটাকে ট্রানভার্স, এটাকে লম্ব বলা হয়। ঠিক আছে? লম্ব অনুগামী নদী, লম্ব অনুগামী নদী বলা হয়। আর এগুলোকে বলা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য, যে অনুদৈর্ঘ্য আড়াআড়ি দিক থেকে যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে পরবর্তী নদী বলাই ভালো। ঠিক আছে? অনুগামী নদীর যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো ঢালগুলো আছে সেই ঢালগুলোর থেকে তোমার কি নদীর সৃষ্টি হচ্ছে, সেগুলোর নদী পরবর্তী নদীর সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? প্রথমত আমরা যদি দেখে থাকি তাহলে নরমালি আমাদের যে উদ্ধবঙ্গগুলো থাকে সেই উদ্ধবঙ্গগুলা তোমার হচ্ছে গিয়ে পর্বত বা উপত্যকা, পর্বতকে নির্দেশ করে, এবং এই নিচের যে অঞ্চলগুলো সেই নিচের অঞ্চলগুলোকে কি নির্দেশ করে? নিচের অঞ্চলগুলোকে উপত্যকা নির্দেশ করে। এখন এই ঊর্ধ্ববঙ্গ বরাবর যে পর্বত শ্রেণী এবং অধোবঙ্গ বরাবর যে তোমার হচ্ছে গিয়ে উপত্যকা দেখা যায়, এটাকে বলা হয় জুরা গঠন, কি জুরা স্ট্রাকচার। কি বলা হচ্ছে? জুরা স্ট্রাকচার বলা হয়। ঠিক আছে? এটা আল্পসের জুরা পর্বতে এই ধরনের ভূমিরূপ দেখা যায়, বা আমাদের হিমালয়ও নরমালি বা শিবালিকেও দেখা যায়। এই জন্য এদেরকে জুরা স্ট্রাকচার বলা হয়। ঠিক আছে? একটু দাঁড়াও তো। হুম, তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে গিয়ে যে ভূমিরূপ গুলো বলছিলাম, সেই ভূমিরূপ গুলো। তাহলে জলনির্গম প্রণালী হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বা জাফরি রূপে জলনির্গম প্রণালী গড়ে গড়ে উঠবে। আর ভূমিরূপ গুলো হচ্ছে গিয়ে আর লম্ব অনুগামী নদী, যে অনুগামী নদী অর্ধবঙ্গ উপত্যকা বরাবর প্রবাহিত হবে। আর ভূমিরূপ, তাহলে মেইনলি এখানে আমরা দুটো ভূমিরূপ দেখতে পাবো। কি কি ভূমিরূপ দেখতে পাবো? দুটো ভূমিরূপ। কি কি ভূমিরূপ? না, প্রথম ভূমিরূপ হচ্ছে গিয়ে জুরা গঠন। জুরা গঠন, জুরা গঠন কিন্তু দেখো ক্ষয়চক্রের প্রথম পর্যায়ে দেখা যায়। এই জিনিসগুলো একটু খেয়াল করবে। প্রথম পর্যায়ে দেখা যায় জুরা গঠন। জুরা গঠন তার মানে উধবঙ্গ বরাবর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে পর্বত, এবং অধবঙ্গ বরাবর উপত্যকা দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় জুরা গঠন। জুরা গঠন কোথায় দেখা যায়? আল্পসে দেখা যায়। ঠিক আছে? এরপরে দেখা যায় হচ্ছে গিয়ে বৈপরীত্য ভূমিরূপ। বৈপরীত্য ভূমিরূপ একবারে ক্ষয়চক্রের আমরা প্রথম পর্যায়ে না, শেষ সেকেন্ড পর্যায়ে আমরা এটা দেখতে পারি। সেকেন্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়েও দেখা যেতে পারে। বৈপরীত্য ভূমিরূপের ক্ষেত্রে কি হয়? বৈপরীত্য ভূমিরূপের ক্ষেত্রে এই উদ্ধবঙ্গ গুলা কি হবে? এই উদ্ধবঙ্গ গুলা ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে যায় কি? এখানে এইভাবে উপত্যকার সৃষ্টি হবে, এবং মাঝখানে হচ্ছে কি কি সৃষ্টি হবে? মাঝখানে উদ্ধবঙ্গের সৃষ্টি হবে। কারণ এদিক থেকে ডিপোজিশন করবে নদীগুলো, এদিক থেকে ক্ষয় করবে, এদিকে ডিপোজিশন মাঝখানে পলি জমা করবে, এবং এই দিকের অঞ্চলগুলো ক্ষয়প্রাপ্ত হবে, এবং আস্তে 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 কি হবে? এই যে তোমার যেখানে আগে ঊর্ধ্ববঙ্গ ছিল সেখানে অধোবঙ্গর সৃষ্টি হবে। এবং যেখানে অধোবঙ্গ ছিল সেখানে ঊর্ধ্ববঙ্গের সৃষ্টি হবে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় বৈপরীত্য ভূমিরূপ। ঠিক আছে? তাহলে বৈপরীত্য ভূমিরূপও আমরা দেখতে পেলাম যে তোমার হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে? এছাড়া আরো কিছু কিছু তোমার দেখতে পাই। বৈপরীত্য ভূমিরূপ হলে
পুনর্ভবা নদী দেখতে পাবো, যে সমস্ত নদী ঢালের বিপরীতে প্রবাহিত হয় তাদের পুনর্ভবা, সরি তাদের বিপরা নদী বলে। এবং পুনর্ভবা নদী পাবো যেগুলো তোমার হচ্ছে নতুন করে আবার অনুগামী নদীর দিকেই প্রবাহিত হবে, কিন্তু সেগুলো ক্ষয়চক্রের পরবর্তী পর্যায়ে গঠিত হয়, তখন সেগুলোকে আমরা জানি পুনর্ভবা নদী বলে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পাচ্ছি। এছাড়া আমরা কি কি পাবো, না এছাড়া যদি আমরা আরো বিস্তার আরো ইয়ে করে ভাঙি তাহলে কি পাবো, তাহলে পাবো হোমোক্লাইন রেঞ্জ। তার মানে এই যে বিশাল অঞ্চল জুড়ে তখন ঊর্ধ্ববঙ্গ বরাবর যদি পর্বত রূপে অবস্থান করে তখন তাকে হোমোক্লাইনাল রিজ বলবো। যখন এই উপত্যকাটি বিশাল অঞ্চল জুড়ে উপত্যকা বরাবর অবস্থান করবে তখন থেকে আমরা কি বলবো, তখন হচ্ছে কি তোমার মানে এগুলো একবার লাস্ট পর্যায়ে এসে তখন আমরা হোমোক্লাইনাল উপত্যকা পাবো। ঠিক আছে, আবার অধবঙ্গ শৈলশিরা পাবো, ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা পাবো। ঠিক আছে, এখানে মনে রাখবে যে দুটো জিনিস জানলেই হবে, এই জুরাব গঠন আর হচ্ছে গিয়ে বৈপরীত্য, যে ভূমিরূপ আছে সেই বৈপরীত্য ভূমিরূপ সেটা হয়েছে। এরপরে আমরা আসবো দেখো যে ডোমাল স্ট্রাকচার আছে, মানে গম্বুজ গঠন যে আছে, সেই গম্বুজ গঠন যে ভূমিরূপ সেই গম্বুজ গঠন। এখন ডোমাল বা গম্বুজ কিরকম হয়, আমরা জানি ঘন্টার মতো হয় গম্বুজ গঠন। গম্বুজ গঠন একবার করে দেখে নিলে তাহলেই হবে। ডোমাল স্ট্রাকচার, ডোমাল স্ট্রাকচার কি পাবো আমরা, ডোমাল স্ট্রাকচারে দেখো, ডোমাল স্ট্রাকচার নর্মালি হবে কি কিভাবে হতে পারে, যদি কোনো উম, এই আমাদের সারফেস আছে, ভূপৃষ্ঠ আছে, এখন এটাকে যদি ফুলে ওঠে উপরের দিকে এইভাবে আস্তে আস্তে ফুলে ওঠে তখন সেটাকে আমরা গম্বুজ বলি। ঠিক আছে, সেটা তো কিন্তু ভাঁজ নয়। এবার এটা কেন হয়, এটা ম্যাগমার এইভাবে উদ্বেগ থাকতে পারে, নিচ থেকে ম্যাগমা এইভাবে উপর দিকে উঠে এই ভূমিরূপটাকে আসলে উপর দিকে ঠেলে দিতে পারে। ব্যাথলিট, তার মানে ব্যাথলিট থাকা কিভাবে হতে পারে, এক নম্বর ম্যাগমার অনুপ্রবেশ হতে পারে। দু নাম্বার কি হতে পারে, এটা এক নাম্বার গেল ম্যাগমার অনুপ্রবেশ, দু নাম্বার হচ্ছে লবণ গম্বুজ হতে পারে। তার মানে হচ্ছে কি, যদি ভূ অভ্যন্তরের অনেক নিচে, ভূ অভ্যন্তরের নিচে অনেক যদি মানে লবণের যদি ক্রিস্টাল থাকে, ঠিক আছে, সেই ক্রিস্টাল গুলো কি হবে, সেই ক্রিস্টাল গুলো হচ্ছে কি তোমার লবণ অনুপ্রবেশের জন্য তাপের যে পার্থক্য, সেই তাপের পার্থক্যের ফলে শিলাস্তরকে অনেক সময় গম্বুজের মতো বাঁকিয়ে দিতে পারে। ঠিক আছে, এই ধরনের গম্বুজকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে ডোমাল, তোমার হচ্ছে গিয়ে যেগুলো সল্ট ডোমস বলা হয়। সল্ট ডোম যেমন আমাদের মেক্সিকোতে দেখা যায়, লুইসিয়ানাতে দেখা যায়। ঠিক আছে, লবণ গম্বুজ আছে, মানে লবণ হচ্ছে গিয়ে শিলাস্তরকে যখন বাঁকিয়ে দিচ্ছে তখন বিশাল অঞ্চল জুড়ে সেই লবণ থাকতে হবে বা খনিজের মধ্যে লবণ থাকতে হবে, তখন তোমার কিন্তু তাহলে সেরকম বাঁকিয়ে দিতে পারে। এখন এই যে লবণ, সেই লবণ গম্বুজ বা হোক আমাদের যে গম্বুজ যে গঠনযুক্ত অঞ্চল, সেখানে কি ধরনের আমরা ভূমিরূপ দেখতে পারি। ঠিক আছে, এখানে মনে রাখবে যে ভূমিরূপ গুলো ডোমাল স্টেপে দেখা যায় সেটা হচ্ছে নর্মালি দুই ধরনের। গঠনের আগে দেখা জলনির্গম প্রণালী, জলনির্গম প্রণালী দুই ধরনের দেখা যেতে পারে। একটা হচ্ছে গিয়ে, একটা গিয়েছে আন্নুলার, মানে হচ্ছে গিয়ে অঙ্গুরি মতো, আংটি যেরকম হয় অঙ্গুরি আকার, এটাকে বলা হয় অঙ্গুরি আকার বা আংটির মতো। আর হচ্ছে রেডিয়াল, মানে যেখান থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখান থেকে মনে হচ্ছে রেডিয়াল, এদিকে ছড়িয়ে যাচ্ছে, এইদিকে ছড়িয়ে যাচ্ছে, এই সাইডে ছড়িয়ে আসছে, এটাকে বলে রেডিয়াল। তাহলে গম্বুজ গঠনযুক্ত অঞ্চলে আমরা দুই ধরনের পাচ্ছি, কি কি পাচ্ছি, একটা হচ্ছে কি অ্যানুলার, একটা হচ্ছে রেডিয়াল। ঠিক আছে, এখন এখানে কি কি আমরা ভূমিরূপ দেখতে পাবো, এখানেও আমার আগের মতো মিল থাকবে। আগের মনে হচ্ছে যখন আমরা সমানতি গঠনযুক্ত পড়েছিলাম, এখানে আর কি কি ভূমিরূপ পাবো, না এখানে যে ভূমিরূপ গুলো পাবো সেগুলো হচ্ছে, প্রথমে লিখবে তোমরা, এগুলো আর লিখছি না, হগব্যাক পাবে, তারপরে কি পাবে, তারপরে কুইস্তা পাবে, তারপরে এখানেও পাবে হচ্ছে গিয়ে ইনভার্সন অফ রিলিফ পাবে। ঠিক আছে, এখানেও যদি এরকম ধরো গম্বুজ আছে, এই গম্বুজ থেকে আসলে আস্তে 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 এখানে জমা হবে, এখানে ডিপোজিশন হবে, পরবর্তী ক্ষেত্রে এটা নিচের দিকে বসে থাকবে। তখন এটা এখানেও আমরা কিন্তু এক ধরনের বৈপরীত্য যে ভূমিরূপ, সেই বৈপরীত্য ভূমিরূপ আমরা এখানে পাচ্ছি। তাহলে এখানেও আমরা বৈপরীত্য ভূমিরূপ পাবো, এখানেও আমরা বৈপরীত্য ভূমিরূপ পাবো। এছাড়াও আমরা পাবো এখানে হোমোক্লাইনাল সমনত যে শৈলশিরা। ঠিক আছে, সমনত যে শৈলশিরা, সেই সমনত শৈলশিরা গুলো পাবো, সমানত শৈলশিরা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এগুলো গেল ডোমাল স্ট্রাকচার, এর বেশি আর তোমাদের অতটা দরকার নেই। ঠিক আছে, এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ফল্টেড স্ট্রাকচার। ফল্টেড স্ট্রাকচারে যে সমস্ত আমরা
গুলো দেখতে পাবো, ফল্টেড বা চ্যুতিযুক্ত অঞ্চল। চ্যুতিযুক্ত অঞ্চলে আমরা কি কি বৈশিষ্ট্য পাবো? না, চ্যুতিযুক্ত অঞ্চলে স্যার প্রথমেই হচ্ছে গিয়ে যে সমস্ত ভূমিরূপগুলো কি কি পাই আমরা? ফল্ট পাই তো। চ্যুতিযুক্ত যুক্ত অঞ্চলে ফল্ট স্কার্প পাই, ফল্ট লাইন স্কার্প পাই। আচ্ছা, এখানে মনে রাখবে চ্যুতিযুক্ত অঞ্চলে আয়তাকার। এই কোশ্চেনটা অনেক সময় আসে যে চ্যুতিযুক্ত অঞ্চলে বা ফাটলযুক্ত অঞ্চলে কোন ধরনের আয়তকার? আয়তাকার জল নির্গম প্রণালী গড়ে ওঠে। ঠিক আছে? কি পাচ্ছি? আয়তাকার জলনির্গম যে প্রণালী, সেই প্রণালী কিন্তু গড়ে উঠেছে। আর এই ভূমিরূপ কি কি পাবো এখানে? তাহলে লিখে নাও। ভূমিরূপ যেগুলো পাবো, এখানে যে সমস্ত আমরা পাই না, চ্যুতি ভৃগু, চ্যুতি রেখা ভৃগু আর কি, সেগুলো সেগুলো লিখে রাখো। চ্যুতি ভৃগু, এগুলো তো তোমরা জানো, চ্যুতি রেখা ভৃগু। তারপর কি? বিপরীত চ্যুতি রেখা ভৃগু, পুনরুত্থিত। হুম। এবার মিশ্র চ্যুতি রেখা ভৃগু, এই ভূমিরূপগুলো আমরা যে ফল্ট, যে স্কার্প আছে বা আমাদের চ্যুতি গঠন আছে বা ফল্ট স্কার্পের সাথে এগুলো কিন্তু আমাদের যুক্ত রয়েছে। এই তো তোমাদের গেল ল্যান্ডফর্মে, তোমাদের অল্প আছে, এটা অনার্স পিজির একটা পার্ট। ঠিক আছে? অল্প একটুখানি আছে, বেশি নেই। এই ভূমিরূপ গুলোই পড়বে। এই ভূমিরূপ গুলোর বাইরে আর কিছু আসবে না। বিশেষ করে যেগুলো বলে দিলাম সেই ভূমিরূপ গুলো একবার দেখে নেবে, তাহলেই হবে। ঠিক আছে?